চলো শুরু করি আমরা। আচ্ছা, লিখো যে স্যার সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি। গতির ক্ষেত্রে শক্তি, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি জিনিসটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখব স্যার। আমরা তো মোটা দাগে আসলে জানি যে সরল দোলন গতির মধ্যে আসলে শক্তি দুই ধরনের শক্তি নিয়ে কাজ হয়। এর মধ্যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি যেটা আছে সেই শক্তির রূপান্তর হয়, যা আর কিচ্ছু না। একবার যান্ত্রিক শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তির গতিশক্তি থাকে এর মধ্যে, আরেকবার থাকে এর মধ্যে বিভব শক্তি। তো গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। একবার কল্পনা করো একটা স্প্রিংয়ের সাথে লাগানো বস্তু, সে যখন একেবারে শেষ মাথায় চলে আসছে তার গতিশক্তি শূন্য হয়ে যায় এবং বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যায়। তারপর আবার উল্টা দিকে চলে আসে স্যার। তো উল্টা দিকে আসার সময় সাম্যাবস্থা দিয়ে আসার সময় সাম্যাবস্থায় গতিশক্তি সর্বোচ্চ হয়, বিভব শক্তি শূন্য হয়ে যায়। এভাবেই কিন্তু সে ডানে বামে আর মাঝখানে সাম্যাবস্থা, ডানে বামে সাম্যাবস্থায় মধ্য দিয়ে যাওয়া আসা করতে থাকে। এই যাওয়া আসার মধ্যে একবার গতিশক্তি বিভব শক্তি হয়, একবার বিভব শক্তি গতিশক্তি হয়, এমন করে চলতে থাকে। আর প্রতিমধ্যে যে জায়গাগুলো আছে সেখানের মধ্যে আসলে গতিশক্তি বিভব শক্তি দুইটা থাকে। তো তাহলে এইখানে ডানে একটা অবস্থা, বামে আরেকটা অবস্থা, মাঝে আমরা কি পাইছি, মাঝে যখন থাকে তখন এটা সাম্যাবস্থায় থাকে। আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছিলাম যে বিভব কোথায় বেশি হবে, গতির ক্ষেত্রে তোমরা আমাকে বলো ভি এখানে কি হয়, ভি এখানে হয় 0, ভি এখানে কি হয়, ভি এখানে হয় 0, এখানে মাঝখানে হয় ভি হচ্ছে তোমার ম্যাক্স হয়ে যায় এখানে মাঝখানে, ঠিক আছে। আর বিভব শক্তি তার উল্টাভাবে চলবে। তাহলে এইখানে গতিশক্তি শূন্য, এইখানে গতিশক্তি শূন্য, মাঝে দিয়ে গতিশক্তি থাকে শুধুমাত্র গতিশক্তি থাকে, সম্পূর্ণ শক্তিটা গতিশক্তি হিসেবেই থাকে। আবার যখন আমরা বিভব শক্তির কথা চিন্তা করব, সর্বোচ্চ বিভব শক্তি এখানে থাকে, সর্বোচ্চ বিভব শক্তি এখানে থাকে, সর্বোচ্চ বিভব শক্তি এখানে থাকে, মাঝখানে গিয়ে বিভব শক্তি শূন্য হয়ে যায়, মাঝখানে গিয়ে বিভব শক্তি শূন্য হয়ে যায়। তাহলে এখানে আমরা গতিশক্তি ই কে ইকুয়াল টু এখানে 0 বলতে পারি, ই কে ইকুয়াল টু এখানে 0 বলতে পারি, কিন্তু ইপি হবে তোমার মাঝখানে গিয়ে 0, বিভব শক্তি এখানে শূন্য, এখানে বিভব শক্তি সর্বোচ্চ, এখানে বিভব শক্তি সর্বোচ্চ। এভাবে করে একটা স্প্রিং যাওয়া আসা করলে সাম্য অবস্থায় গতিশক্তি সর্বোচ্চ, সর্বোচ্চ অবস্থাগুলোতে বিভব শক্তি সর্বোচ্চ, এভাবেই জিনিসটা চলতে থাকে। আর মাঝামাঝি কোনো যদি অবস্থা তুমি চিন্তা করো, মাঝামাঝি একটা অবস্থা যদি চিন্তা করো, এখানে তোমার গতি প্লাস বিভব দুইটাই থাকবে, গতি প্লাস বিভব তোমার দুইটাই থাকবে, ঠিক আছে স্যার, গতি প্লাস বিভব দুইটাই থাকবে। তো গতিশক্তির সূত্রটা তোমরা একটু লিখে ফেলাও। সরি, এটা গতিশক্তি, এটা বিভব শক্তি সূত্রটা, বিভব শক্তি 1 নম্বর আমরা বা ফার্স্টে হ্যাশ দিয়ে লিখো বিভব শক্তি। বিভব শক্তি এর বেশ কয়েকটা সূত্র আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা সেটা হচ্ছে তোমরা অলরেডি জানো যে হাফ কে এক্স স্কোয়ার হয়। এটা আমি আগের একটা চ্যাপ্টারের মধ্যে একটুখানি আলোচনা করে ফেলছি। এটা হচ্ছে স্থিতিস্থাপক সরল ছন্দিত স্পন্দন গতিতে স্থিতিস্থাপক কোন একটা বস্তুর গতিশক্তি বিভব শক্তি সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। কে হইল যে সরল দোলন গতি বা সরল ছন্দিত গতির যে বল ধ্রুবকটা ছিল, মনে নাই স্প্রিংয়ের ক্ষেত্রে যেটার নাম ছিল স্প্রিং ধ্রুবক, সেইটাই, বুঝতে পারছো? ওই যে এফ ইকুয়াল টু
মাইনাস কে এক্স, এই যে একটা ছিল না, এইখানে যে কেটা আছে এটাই, এটা হচ্ছে তোমার বলের ধ্রুবক, আর এটা হচ্ছে তোমার কি স্প্রিংয়ের জন্য এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এই একটা ফর্মুলা, এটাকে ভালো মতো করে মনে রাখবা। এটার সাথে তোমাদের আরও কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেই জিনিস হচ্ছে তোমার ইউ ইকুয়াল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই ফর্মুলাটা মনে রাখতে পারো। ঠিক আছে, তো এখানে আসলে কোনটা কিভাবে আসছে আমি তোমাদেরকে একটু ভেঙে বলে দিই স্যার। তোমরা নিশ্চয় কে এর ভ্যালু কি জানো, কে এর ভ্যালু হচ্ছে এম ওমেগা স্কোয়ার। কেমনে আমরা মনে আছে কি ধরে নিয়েছিলাম, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, তাহলে সুতরাং আমরা কে ইকুয়াল টু কি বলতে পারি, এম ওমেগা স্কোয়ার বলতে পারি। এই একটা ব্যাপার স্যাপার এখানে চলে আসছে। আর আরেকটা জিনিস আমরা এখানের মধ্যে বসাইছি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, সেটা হচ্ছে আমরা এই যে এক্সের ভ্যালুটা বসাই দিছি। এক্সের সমীকরণ আমরা জানি সবাই, এক্সের সমীকরণ কি ছিল, এক্স ইকুয়াল টু ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো মূল সূত্র আমাদের একটাই, হাফ কে এক্স স্কোয়ার, কিন্তু এখানে তুমি কে এর মান এবং এক্স এর মান বসিয়ে দিয়ে অনেক সময় একটা ফর্মুলা ক্রিয়েট করে নিয়ে আসতে পারো। যাদের মন চাইবে না তারা হচ্ছে আলাদাভাবে ভ্যালু বের করে বসাইও। এক্স এর ভ্যালুটা একবার ধুম করে বের করে নিয়ে আসবা, তারপর কে এর ভ্যালুটা এম ওমেগা স্কোয়ার দিয়ে বের করে নিয়ে চলে আসবা, নিয়ে এখানে জাস্ট ইনপুট দিয়ে দিবা। এই জন্য আমি তোমাদেরকে বলি কি জানো, ফর্মুলা শুধু এই একটা শিখলেই হয়, ফর্মুলা শুধু এই একটা শিখলেই হয়। এইখানের মধ্যে তুমি কে এর মান বের করে বসাই দাও, এইখানের মধ্যে তুমি এক্স এর মান বের করে বসাই দাও। অনেক অনেক জায়গায় তোমার এটা থাকবে, এটা দিয়ে দিছি। চেহারাটা দেওয়ার উদ্দেশ্য হইল কখনো যদি এমসিকিউতে চলে আসে তোমরা যেন এই চেহারাটা এক দেখাতে পারো। বুঝতে পারছো, চেহারাটা আমি কোথাও দেখছি, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, তো এবার আসো স্যার, গতিশক্তি নিয়ে আমরা করব। আচ্ছা, গতিশক্তি, আচ্ছা কি হলো, গতিশক্তিকে আমরা একেবারে কাইনেটিক ক্যাপিটাল কে দিয়ে লিখবো। ঠিক আছে স্যার, ক্যাপিটাল কে দিয়ে লিখবো, এটা একটু ক্যাপিটাল কে দিয়ে লিখবা। তোমাদের বইগুলোতে এভাবে লিখছে, কোনো জায়গায় আবার এগুলাকে ইপি ই কে দিয়েও লিখছে, আবার কোনো জায়গায় ইউ এবং কে দিয়েও লিখছে। ঠিক আছে, তোমরা যেভাবে করতে পারো সেটা করে নিবা। এটা ক্যাপিটাল কে, শুধু সেটা মনে রাখবা, এটা হচ্ছে ক্যাপিটাল কে। দেখছো, দেখো স্যার এটা কি হবে, হাফ, এইটা হলো স্যার কে, স্মল কে। এখানের কে যেগুলো আমরা সেগুলোকে স্মল কে হিসেবে লিখবো। বুঝতে পারছো, স্মল কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এইটা। আর ক্যাপিটাল কে এর আরেকটা যদি আমরা ইয়া করতে চাই সেটা হচ্ছে এখানে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইবার জাস্ট কজ স্কোয়ার হবে, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। মূলত এইটাই মেইন সূত্র ছিল। এখানে আমি তোমাদেরকে একটা টেকনিক বলি, এইটা আনলাইক বিভব শক্তির মতো না, এটা কিন্তু ভিন্ন। তোমরা দেখো এখানে যেমন আমরা কে এক্স স্কোয়ার থেকে এটা বের করছি, এখানে উল্টা করে আসছি। এই কে ই কে বা কে যেটা আছে, গতিশক্তি যেটা আছে সেটা আসে কোথা থেকে দেখো স্যার, ক্যাপিটাল কে ইকুয়াল টু তোমরা বলতে পারো হাফ এম বি স্কোয়ার, এটা বলতে পারি আমরা স্যার, হাফ এম বি স্কোয়ার বলতে পারি। গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার আমরা সবসময় জানি। এখানে এম তো এম আছে, ভি এর ভ্যালু কি লেখা যায়, এই ভি এর ভ্যালু কি, ভি এর ভ্যালু থেকে আমরা এটা লিখতে পারি না, কারণ ভি ইকুয়াল টু আমরা কি জানি,
ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা লিখা যায় স্যার? লিখা যায়। এবারে চিন্তা করে দেখো, এইটা থেকে আবার আমরা ব্যাক করে এই সূত্রটা আসছি, কিন্তু মনে যেহেতু রাখবো উপরের ফর্মুলাটা, তাই ওইটাকে আগে দিছি। মনে যেহেতু রাখবো স্যার উপরের ফর্মুলাটা, তাই ওইটাকে আমরা আগে দিয়ে দিছি, কিন্তু আমরা এই ফর্মুলা থেকে এটাতে ব্যাক করছি। এখানে খেয়াল করে দেখো, এম ওমেগা স্কোয়ারকে যদি আমি কে অ্যাসাইন করে দিই এবং এ স্কোয়ারটাকে যদি আমরা ভেঙে লিখি স্যার, কেমন দেখো স্যার, এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে ভেঙে লিখলে কেমন আসে দেখো স্যার, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এভাবে যদি লিখি স্যার, এভাবে যদি লিখি, পরে এ স্কোয়ার মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে। বুঝছো স্যার? সেভাবে আমরা করে নিয়ে আসছি। পরে এটাকে লিখলে স্যার এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর কিছু না। বুঝছো? সো একদম সহজ কিছু জিনিসপাতি আমরা গতিশক্তির ফর্মুলা, মুদ্রা কথা মনে রাখবো, গতিশক্তি আর বিভব শক্তির ফর্মুলা। গতিশক্তি ইউ এর জন্য মনে রাখবো হাফ স্মল কে এক্স স্কোয়ার, বিভব শক্তি ক্যাপিটাল কে ইকুয়াল টু মনে রাখবো হচ্ছে তোমার হাফ স্মল কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা ফর্মুলাকে ভালো মতো মনে রাখতে হবে এই পৃষ্ঠার মধ্যে। বুঝে চিন্তে আমরা অনেক কিছুই পড়ছি, অনেক কিছু থেকে জিনিসগুলোকে নিয়ে আসছি। তোমরা একটু বারবার জিনিসগুলোকে দেখবা, কিন্তু মনে রাখবা দিন শেষে এইটা, মনে রাখবা দিন শেষে এইটা। ক্লিয়ার? সিম্পল সূত্র তো, ভেঙে প্রতিপাদনগুলো আমি দেখাইনি, দরকার আছে জাস্ট পাশাপাশি টেনে দেখাই দিয়েছি কোথা থেকে কি চলে আসছে। হাফ কে এক্স স্কোয়ার, এটা কিন্তু ইন্টিগ্রেশন করে একটা জায়গা থেকে প্রমাণ করে চলে আসে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জন্য এটাকে হিসেব করে নিয়ে আসা যায়। আমি তোমাদেরকে বারবার বলছি, ইন্টিগ্রেশন করে যে ফর্মুলাগুলো চলে আসছে এগুলো তোমাদেরকে ফার্স্ট ইয়ার শেষ করার পরে যদি সময় থাকে আমরা আস্তে আস্তে অল্প করে এগুলো জিনিসগুলো দেখবো, কেমন? আপাতত এগুলো নিয়ে অতিরিক্ত প্রেশার নিতে গিয়ে আমাদের মূল পড়াটাই হবে না। সূত্রগুলা এটা ওইখান থেকে আসছে, আর এটা আসছে হাফ এম বি স্কোয়ার থেকে, বাস শেষ। ঠিক আছে? আর ফর্মুলা কোনগুলো ইউজ করছি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এইগুলো আমাদের একটু কার্যকর ফর্মুলা হিসেবে ইউজ হয়েছে। আর এক্স এবং বি এর যে ফর্মুলাগুলো আছে, এই যে দেখো, এক্স এর জন্য আমাদের এটা ছিল, বি এর জন্য আমাদের এটা ছিল। এই ফর্মুলাগুলো আমরা আগে দেখছি না স্যার আগের ক্লাসগুলোতে, ওইগুলোকে সহ ইনকর্পোরেট করে ইউজ করে জাস্ট ভ্যালু বসায় সূত্রগুলোকে বানানোর চেষ্টা করছি। কেমন স্যার? বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে স্যার? সো শক্তি নিয়ে স্যার আমাদের বেসিক জিনিসটা এইটা, কিন্তু আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। সেই কাজটা কি স্যার? সেই কাজটা হচ্ছে স্যার আমাদেরকে মোট শক্তি বের করতে হবে, মোট শক্তি, টোটাল এনার্জি। তো একটা বস্তুর মধ্যে বিভব শক্তি আছে, গতিশক্তি আছে, যে কোনো একটা সার্টেন পয়েন্টের, এই যে এখনই তো লিখলাম স্যার, বিভব শক্তি লিখলাম হচ্ছে আমরা হাফ কে এক্স স্কোয়ার, ওই এক্সের জন্যই, একটা সার্টেন এক্সের জন্য। এক্স মানে কি ছিল স্যার? আমাদের সাম্যাবস্থা থেকে কেউ যদি একটু দূরে সরে যায়, তাহলে তার একটা দূরত্ব আছে, সেটা হচ্ছে এক্স। তাহলে এই দূরত্বের কারণে একটা অবস্থান আমরা পাচ্ছি কি পাচ্ছি না? সে এক্সের মান চেঞ্জ করে আমরা বিভিন্ন অবস্থান পাবো কি পাবো না? সো বিভিন্ন অবস্থানের জন্য আমাদের এই বিভিন্ন ইয়াগুলো থাকতেছে, বিভব শক্তি এবং গতিশক্তিগুলো থাকতেছে। তাহলে একটা বিভব শক্তি আর একটা হইল গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেম এক্সের জন্য আমরা দুইটা জিনিসই পেয়ে যাচ্ছি একই অবস্থানের জন্য, বিভব শক্তিটাও জানি আমরা, গতিশক্তিটাও জানি। এবার দুটোটাকে তুমি যদি যোগ করে দাও, মোট শক্তি পেয়ে যাবা। মোট শক্তি ইকুয়াল টু, তাহলে কি হবে দেখি বলো, যদি আমরা এখানে ওভারঅল প্লাস করে দিই হাফ কে স্মল কে, এটা হাফ কে স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইটা আমরা কি হিসেবে পেলাম? এটাকে আমরা বলতেছি মোট শক্তি। এটা হচ্ছে আমাদের মোট শক্তি। কোনো একটা সরল দোলন গতি বা সরল স্পন্দন গতিতে গতিশীল বস্তুর মোট শক্তি হাফ কে এ স্কোয়ার। কে, এখানের কেটা কি? এখানের কেটা হইলো, আমি বারে বলতেছি স্যার, এখানের কেটা হলো তোমার সরল স্পন্দন গতির বলের যে ধ্রুবকটা ছিল, সেই বলের ধ্রুবকটা। স্প্রিং এর ক্ষেত্রে আদর করে স্প্রিং ধ্রুবক বলা হয়। ক্লিয়ার? বারবার বলতেছি এটা।
লিখছেন স্যার? এই স্যারের আমার এবার একটু একটা কাজ করতে হবে স্যার। এবার আপনাদেরকে আমি চলেন একটু গ্রাফগুলো দেখে, তাহলে এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবেন, এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবেন। এবার একটু স্যার আমি আপনাদেরকে গ্রাফ দেখাই। এদিকে থাকবে হচ্ছে আমাদের কি, এদিকে থাকবে আমাদের হচ্ছে সময়, সময়। এদিকে যদি আমরা বিভব শক্তি নিই, সময় বনাম বিভব শক্তির গ্রাফটা একটু আমরা দেখব, সময় বনাম বিভব শক্তির গ্রাফটা একটু আমরা দেখব। আমরা যদি স্টার্ট করি, আমি এখানে আমার বলে দিচ্ছি বিভব শক্তি তোমার কোথায় শূন্য থাকে বলো তো দেখি স্যার। যেহেতু আমি সবগুলা তোমার স্প্রিং দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, স্প্রিংয়ের জন্য চিন্তা করি। এইটা ধরো যে আমাদের সাম্য অবস্থা, এটা ধরো আমাদের সাম্য অবস্থা, এইটা হচ্ছে ধরো আমাদের দুইটা অবস্থা। এই যে সর্বোচ্চ অবস্থা 1, আর একটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা 2। এই যে স্যার দুইটা অবস্থা। এখন আমরা যদি এখান থেকে স্টার্ট করি, সাম্য অবস্থা থেকে স্টার্ট করি, সাম্য অবস্থায় বিভব শক্তি থাকে কি বলছিলাম? 0। সাম্য অবস্থায় বিভব শক্তি থাকবে কত? 0। আমাদের সমীকরণে স্টার্ট হয়েছে, দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। সো দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। আমাদের স্টার্টিং পয়েন্ট যদি দিকে হয়, গ্লাস স্টার্টিং পয়েন্ট যদি আমাদের এদিকে এখান থেকে হয়, তাহলে গ্রাফটা কেমন হবে জানো স্যার? শুরু 0 থেকে স্টার্ট হবে, উপরে উঠবে, নিচে নামবে, আবার উঠবে, আবার নামবে, এন্ড এই ধারা অব্যাহত থাকবে, এই ধারা অব্যাহত থাকবে যতক্ষণ এটা যার কি হবে, সামনে পিছে করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা কেমন হবে? এরকম একটা সাইনোসয়েডাল গ্রাফ হবে, স্কোয়ার সাইনোসয়েডাল গ্রাফ, মানে সাইনের স্কোয়ার গিয়ে এভাবে একটা গ্রাফ হয়ে আসবে। এখন খেয়াল করে দেখো স্যার, এই ভ্যালুটা থেকে যদি আমরা জিনিসটা বুঝতে চাই, এখানে সর্বোচ্চ ভ্যালু আমরা কত পাচ্ছি? সর্বোচ্চ ভ্যালুটা কত পাবো? মোট শক্তির সমান পাবো, ঠিক না স্যার? সর্বোচ্চ ভ্যালুটা আমরা মোট শক্তির সমান পাবো। তাহলে এইখানে একটা আমরা যদি লাইন কনসিডার করি, এটা আমার হবে হচ্ছে হাফ স্মল কে এ স্কোয়ার। এটা হবে আমাদের হাফ স্মল কে এ স্কোয়ার। স্টার্টটা হচ্ছে সাম্য অবস্থা থেকে। এটা একটু লিখে নাও, দ্রুত লিখে নাও স্যার। ঠিক আছে, তো তোমার একবার পর একটা পর্যায়কাল, পূর্ণ পর্যায়কাল তোমার এখানে এসে থামতেছে। এটা কেমনে আমি তোমাদের একটু বুঝাই দিই স্যার। একটা পূর্ণ পর্যায়কাল স্যার এখানে এসে থামতেছে, এখানে টি মানে দুইটা এরকম ডাম্বেল, দুইটা এরকম হাফ সাইকেল মিলায় এটা হচ্ছে। তাহলে এখন দেখো স্যার, আমরা এই পজিশনের জন্য কি পাবো? এগুলোকে আমরা ভেঙে ফেলবো কিছু লাইন দিয়ে স্যার। এই দেখো স্যার, 4টা টুকরা করছি। যখন আপ রাইজ করে ম্যাক্সিমাম টাচ করছে, ম্যাক্সিমাম টাচ করবে কখন? ম্যাক্সিমাম টাচ করবে যখন স্টার্ট হয়ে দিকে গেল স্যার, ম্যাক্সিমাম টাচ করলে এটাকে নাম্বার 1 বলতেছি। এইবার এখান থেকে সে এখানে আসলো, এটাকে আমরা নাম্বার 2 বললাম। এবার এখান থেকে সে এখানে আসলো, এটাকে আমরা নাম্বার 3 বললাম। এবার এখান থেকে এখানে গেল, এটাকে আমরা নাম্বার 4 বললাম। খেয়াল করো ভালো মতো করে, প্রথমে এদিক থেকে এদিকে গেল, তারপরে উল্টা আসলো, তারপরে এদিকে আরো উল্টা দিকে এক্সট্রা গেল, তারপর উল্টা দিক থেকে আবার ফেরত আসলো। ঠিক আছে স্যার? তো গেল, ফেরত আসলো, উল্টা দিকে গেল, ফেরত আসলো, 4টা পোর্শন। তাহলে প্রথমটা হইতে আমার পর্যায়কালের বরাবর 4 ভাগের 1 ভাগ সময় লাগবে, মানে 1 থেকে 2তে যেতে। 2 থেকে 1 আসতে পর্যায়কালের অর্ধেক সময় লেগে যাবে স্যার, সব মিলাইয়ে একেবারে শুরু থেকে আর কি গিয়ে আসলো। ঠিক আছে, এবার কি করলো? 1 2 3 গেল, আসলো, উল্টা দিকে গেল। তাহলে এতে আমার হয়ে যাবে 3t/4। তারপর উল্টা দিয়ে গিয়ে পুরোপুরি ফেরত চলে আসলো। টোটাল একটা সাইকেল সম্পন্ন হয়ে গেছে স্যার। টোটাল একটা সাইকেলের জন্য আমরা ক্যাপিটাল টি পাবো। এইটাই হচ্ছে আমাদের সময় বনাম বিভব শক্তির গ্রাফ। এটা আমাদের কি স্যার? সময় বনাম বিভব শক্তির গ্রাফ। ঠিক আছে, সময় বনাম বিভব শক্তির গ্রাফটা আমাদের এমন হবে।
স্টার্টিং পয়েন্ট কিন্তু আমাদের সাম্যাবস্থা, এখানে আমি বারবার বলে দিচ্ছি স্যার, স্টার্টিং পয়েন্ট আমাদের সাম্যাবস্থা। গতিশক্তির জন্য যদি স্যার করি, আমরা যদি সেম ভাবে সিমিলার ওয়েতে চিন্তা করি, গতিশক্তির জন্য এবার চিন্তা করলে এদিকে আমার থাকবে সময়, এদিকে থাকবে আমার গতিশক্তি। এদিকে আমার থাকবে গতিশক্তি। এবার কিন্তু স্যার উল্টা ব্যাপার, আমার যখন প্রথমে সাম্যাবস্থা থেকে সামনের দিকে গেল, গতিশক্তি তো সাম্যাবস্থায় ম্যাক্সিমাম থাকে, ভেলোসিটি ম্যাক্সিমাম, তাহলে এটা ম্যাক্সিমাম থাকবে, এটা ম্যাক্সিমাম থেকে নামবে। এরকম করে চলতে থাকবে, ঠিক আছে স্যার। তাহলে এটাকেও আমরা বিভিন্ন পিসে করে ভাগ করে ফেলবো স্যার। এই যে স্যার, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, কোথায় যায়, ঠিক আছে স্যার। সো কয়েকটা টুকরায় আমরা এখানের মধ্যে ভাগ করে নিয়ে চলে আসছি। তাহলে এইটুকু যখন আমার আসবে, এইটুকু আমি দাগগুলো মনে হয় একেবারে সলিড দাগ দেওয়া ঠিক হচ্ছে না, তাহলে এটা আমার কতটুকু হইলো স্যার, এইটুকু আমার T/4। দেখো স্যার, জিরোতে চলে গেছে। ম্যাক্সিমাম সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কি হয়, শূন্য হয়। সর্বোচ্চ বিন্দুতে থেমে গেল না স্যার, থেমে গিয়ে আবার উল্টা আসলো না, থেমে গেল মানে বেগ তো শূন্য, গতিশক্তি শূন্য, আবার উল্টা দিকে আসলো, উল্টা দিকে আসলে মানে ম্যাক্সিমাম হইল। আবার উল্টা দিক থেকে মানে ফেরত এসে উল্টা দিকে গেল, উল্টা দিকে যাওয়ার পর আমরা কি পাবো, আবার সর্বোচ্চতে পাবো, সর্বোচ্চ থেকে আবার সর্বোচ্চ থেকে কি হবে, সর্বনিম্নতে নামবে। সরি, এটা হচ্ছে তোমার 3, এটা তো তোমার ধাপ 3, এটা 2, এটা 1, এটা আমার 4। এখানেও তোমার কি করবা, 1 2 3 4, এভাবে পোর্শন করে করলো। চলমান থাকবে কিন্তু এই সাইকেলগুলো চলমান থাকবে। তাহলে এখানের জন্য আমরা পাবো T/2, আর এখানে আমরা পাবো কি স্যার, T/3, T/4, 1 2 3। আর ফাইনালি আমার এখানে যেমন আমরা টি পেয়ে গেছিলাম, এখানের মধ্যে আমরা ম্যাক্সিমাম পয়েন্টের মধ্যে উঠে এখানের মধ্যে আমরা টি পেয়ে যাব। ক্লিয়ার? এখানেও আমরা সর্বোচ্চ বিন্দুকে কি বলবো, এইখানে এই যে সর্বোচ্চতে যেই লাইনটা পাইলাম, এইটার ভ্যালু আমাদের কি আসবে, ½ k² থাকবে। তো হয়ে গেল স্যার সময় বনাম গতিশক্তির গ্রাফ। স্টার্টিং আমাদের কিন্তু সাম্যাবস্থা থেকে হয়েছে, স্টার্টিং সাম্যাবস্থা থেকে হইলে আমরা এভাবে করব, অর্থাৎ সময় যখন শূন্য তখন এটা হচ্ছে সাম্যাবস্থায়, এভাবে ধরে নিই। আইডিয়াল সিনারিও কিন্তু এটাই, জিনিসটা শুরু হয় সাম্যাবস্থা থেকে। কেমন, সাম্যাবস্থা থেকে শুরু হবে, এই যে একদিকে যাবে ফেরত আসবে, উল্টা দিকে যাবে আবার ফেরত আসবে। ঠিক আছে, তোমরা চাইলে এই দুইটা গ্রাফকে একসাথে এঁকে ফেলতে পারো একটা গ্রাফের মধ্যে। ঠিক আছে, দুইটা কালারের কলম দিয়ে এঁকে ফেলতে পারবা। একটা শুরু হচ্ছে এদিক থেকে, আর একটা শুরু হবে উপর থেকে নিচে। ঠিক না স্যার? একটার উপরে আরেকটা কেমন হবে, এই ইয়া ধরনের হয়ে যাবে। তোমরা তো এগুলো এঁকে ফেলছো, জাস্ট আমি এখানের মধ্যে একটু ডিফারেন্ট কালারের একটা কালি নিয়ে দেখাই তোমাদেরকে, তোমাদের বুঝো, তোমাদের আঁকতে হবে না খাতায়, আমি তোমাদেরকে ডিফারেন্ট কালারের কালি নিয়ে যেমন ধরো দেখাই। খেয়াল করে দেখো, যেমন এখানে যদি আমরা বিভব শক্তিটাকে ঢুকাই ফেলতে চাই, তাহলে জিনিসটা হবে এরকম। সরি, আরে খোদা, এরকম হবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? বিভব শক্তি যখন বাড়ে গতিশক্তি তখন কমে, বিভব শক্তি যখন কমে গতিশক্তি তখন বাড়ে। উল্টা উল্টা বিষয়গুলো দেখেন না, প্রতি সেগমেন্টে উল্টা উল্টা সম্পর্ক। জাস্ট এইটাই বোঝানোর জন্য তোমাদের বইতে এই দুইটাকে ইনকর্পোরেট করে একসাথে দেওয়া আছে। একসাথে যখন দিয়ে দিছে তখন তোমাকে বুঝতে হবে, যেমন ধরো এটা হয়ে গেল বিভব শক্তি, হলুদটা হয়ে গেল গতিশক্তি। এই দুইটাকে একসাথে করে দেখা হয় একটাই কারণে, যখন বিভব শক্তি বাড়ে তখন গতিশক্তি কমে। এই কথাটা তোমাদেরকে বলতে হবে। অনেক সময় দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষা চলে আসছে, ব্যাখ্যা করতে বলছে সরল দোলন গতির বিভব শক্তি বাড়লে গতিশক্তি কমে, ব্যাখ্যা করো। তুমি যা সূত্র দিয়ে একটু ব্যাখ্যা করবা, পাশে এই চিত্রটাকে দিবা, ফুল অ্যান্ড ফুল নাম্বার।
খুব রাফলি দুমদাম এঁকে ফেলবা, পাশে এরকম দেখা দিবা বিভব শক্তি গতিশক্তি। বুঝতে পারছো? সো থিওরিটিক্যাল এরকম কোয়েশ্চেনগুলো অনেক জায়গায় আমাদের চলে আসে, তখন আমাদেরকে খুব কেয়ারফুলি আনসার করতে হয়। আশা করি বুঝতে পারছি, ক্লিয়ার? একত্রিত গ্রাফটা চাইলে আঁকতে পারো, না আঁকলেও কোনো সমস্যা নেই, তোমাদের বইতে আছে এটা অলরেডি। এটা হচ্ছে তোমার গতিশক্তি। এবারে আমরা দুইটা গ্রাফের এভাবে না দেখলেও একত্রিত গ্রাফ দেখবো স্যার। আমরা সরণ আর শক্তির একটা আমরা গ্রাফ দেখব, সরণ এবং শক্তির গ্রাফ। এটা খুব কমনলি আসে, উদ্দীপকে চলে আসে, এই জন্য দিচ্ছি। এটা ছিল সময় গতিশক্তি, সময় বিভব শক্তি, সময় শক্তির গ্রাফ। এখন যখন এটা হয়ে গেছে সম্মিলিত হয়ে গেলে এটা কিন্তু শক্তি বলবো, সময় শক্তি গ্রাফ। আমরা এখন সরণ শক্তি গ্রাফ দেখব। চলে আসো, সরণ শক্তি গ্রাফ দেখতেছি, পরে যাই। ওকে, আমরা এখন কি দেখব? এইভাবে দেখো স্যার, এখানে আমাদের থাকবে হচ্ছে তোমার সরণ, এখানে 0 আছে স্যার, এদিকেও সরণ, আর উপরে বসবে স্যার, উপরে বসবে স্যার শক্তি। খেয়াল করো, আমরা এখানে দুইটা পয়েন্ট মার্কিং করব, একটা হচ্ছে -a আর একটা হচ্ছে আমাদের +a। কেন করছি স্যার? কারণ বিস্তার 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 পর্যন্ত এর লিমিট, বিস্তারের পরে সে কিন্তু আর যায় না, ডানেও যায় না বামেও যায় না, ডানেও যাবে না বামেও যাবে না, ডানেও বিস্তার পরিমাণ বামেও বিস্তার পরিমাণ, এদিকে প্লাস এদিকে মাইনাস দিলাম। তো তখন আমার সর্বোচ্চ অবস্থায় বিস্তার অবস্থায় গতিশক্তি কত থাকে স্যার? বিস্তার অবস্থায় গতিশক্তি কত থাকে? 0 থাকে। তাহলে গতিশক্তি যদি আমরা এখানে আঁকতে নিই স্যার, গতিশক্তিটা কেমন হবে? এটা উপরে উঠবে আবার নামবে, বাস রাউন্ড, একটা রাউন্ড জিনিস হবে। গতিশক্তি সরণের সাথে সাথে গতিশক্তির সম্পর্কটা এরকম করে হবে। তোমরা খেয়াল করে দেখো স্যার, গতিশক্তি ছিল ½ k² - x²। a² - x², স্কোয়ারের সম্পর্ক স্যার, এভাবে উপরে উঠানামা করবে। ওকে, এবার তোমাদেরকে যদি বলা হয় যে স্যার এবার এই বিভব শক্তিটা কেমনে আঁকবেন, তার আগে স্যার আমরা এই একটু লেভেল দিয়ে দিই। আমরা এখানে একটু আর একটু কেয়ারফুলি আঁকে জিনিসটা, একেবারে টিপটা মাঝখানে আঁকার চেষ্টা করতেছি আর কি স্যার। এখানে একটা লাইন আছে স্যার, যে লাইনটাকে আমরা কি বলি? সর্বোচ্চ লাইন বলি স্যার, ½ k² এখন যদি স্যার আমরা বিভব শক্তি আঁকি, বিভব শক্তি যখন বিস্তার অবস্থায় তখন সর্বোচ্চ এই পয়েন্টে, এখানেও তোমার কি হবে? সর্বোচ্চ। তাহলে আমার বিভব শক্তিটা আঁকতে হলে কেমন আঁকতে হবে? জিনিসটা সুন্দর হচ্ছে কম, এরকম আর কি। ঠিক আছে স্যার, তাহলে এখানে কোনটা গতিশক্তি কোনটা বিভব শক্তি একটু লিখে ফেলো স্যার। এটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি সর্বোচ্চ অবস্থাগুলোতে সর্বোচ্চ, সাম্য অবস্থায় চলে আসলে তো আর এখানে হয়ে যায় স্যার। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মোট শক্তি।
লিখছে স্যার? কারো কোনো কোয়েশ্চেন আছে চুপ পর্যন্ত? তাহলে মোটামুটি স্যার গ্রাফ ট্রাফ সহ আমরা শক্তি জিনিসটা বুঝাই ফেলছি। বিভব শক্তি, গতিশক্তি, এইগুলো দিয়ে তোমাদের কি চলে আসে? গ্রাফ দিয়ে অনেক সময় উদ্দীপক চলে আসে, তাই গ্রাফটা তোমাদের একটু বোঝা লাগবে। কেমন? তো বিভব শক্তি এভাবে নিচে থেকে উপরে উঠে, গতিশক্তি সরি নিচে থেকে উপরে উঠে, আর বিভব শক্তি উপর থেকে নিচে নেমে ঘুরে যায়। এটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে। এখন স্যার মোটামুটি চ্যাপ্টারের একটা সেগমেন্ট শেষ, অর্থাৎ আমরা যে বেসিক সরল দুলন গতির যে বেসিক কনসেপ্টটা সেটা শেষ হয়ে গেছে। এখন সরল দুলন গতির কিছু ব্যবহার, প্র্যাকটিক্যাল ইউজ আছে। কিছু সরল দুলন গতি সম্পন্ন বস্তু আছে, তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি অনেক কারণে ইউজ করি। তার মধ্যে একটা হইল উলম্ব স্প্রিং, মানে লম্বালম্বিভাবে দাঁড়ানো, ভার্টিক্যাল স্প্রিং। একটা স্প্রিংকে এভাবে দাঁড় করায় রাখছি, নিচে একটা বস্তু ঝুলাই দিচ্ছি, এটা এমনি উপরে নিচে কম্পন করতেছে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন করতেছে, নাম হলো উলম্ব স্প্রিং। আরেকটা আছে হচ্ছে তোমার সরল দোলক। দোলক তো আছে আমাদের এইভাবে দুল খেতে থাকে, ঠিক আছে, পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম বা সিম্পল হারমোনিক মোশনে যে পেন্ডুলামটা চলে, ছোট্ট বিস্তারে যেই দোলক থাকে তাকে আমরা বলি সরল দোলক। যেহেতু স্যার দোলকের ক্ষেত্রে গতিপথ সরল রৈখিক নয়, কিন্তু ছোট্ট বিস্তারে সরল দোলকের ক্ষেত্রে গতিপথটা প্রায় সরল রৈখিক, তাই এটাকেও আমরা সরল দুলন গতি বলতে পারি। সেটা বলছিলাম না তোমাদেরকে আমি। তো এই দুইটার বেশ কয়েকটা ব্যবহার আছে। যেমন সরল দোলকের ব্যবহার বলতে আমরা বুঝি হইল সেকেন্ড দোলক নামে একটা সরল দোলক আছে, যেই দোলকটা 1 সেকেন্ডে একবার টিক করে। দেখো স্যার, একবার টিক 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 টিক, তাহলে এতে কি হচ্ছে? এর পর্যায়কাল হয়ে গেছে 2 সেকেন্ড। সো সেকেন্ড দোলক নামে একটা দোলক আছে যার পর্যায়কাল 2 সেকেন্ড। 2 সেকেন্ডে যা একবার দোল দিতে পারে, তার এক একটা টিকের কারণে ঘড়ির কাঁটা একবার করে টিক ধরে, একবার করে ঘুরে। তাহলে সে যখন একবার এই ডান থেকে বামে গেল একটা টিক, বাম থেকে ডানে গেলে আরেকটা টিক, এভাবে করে প্রতি সেকেন্ড কাউন্ট হয়ে একটা মিনিট কাউন্ট হবে। এই গিয়ারের মাধ্যমে ঘড়ির মধ্যে আগেরকার দিনে এই ধরনের দোলক দিয়ে কি করা হয়? দোলক দিয়ে এগুলাকে কি করা হইতো? সময় গণনা করা হতো। তাহলে এই সময় গণনার ক্ষেত্রে আমাদের সেকেন্ড দোলক বা সরল দোলকের স্পেশাল একটা সরল দোলকের ব্যবহার ছিল। তাহলে প্র্যাকটিক্যাল অংশে এই চ্যাপ্টারের ব্যবহার অংশে, প্র্যাকটিক্যাল অংশ বলবো না, প্র্যাকটিক্যাল মানে তোমরা খাতা কলমে যে প্র্যাকটিক্যাল করে সেটা বুঝতেছো না, এই চ্যাপ্টারে ব্যবহার বা প্রয়োগ হিসেবে দুইটা অংশ আছে। যে সরল দোলন গতির ব্যবহার, সরল দোলন গতির ব্যবহারের মধ্যে আমরা উলম্ব স্প্রিং পড়ব, সরল দোলক পড়ব, উলম্ব স্প্রিং, সরল দোলক, এবং এগুলাকে ইউজ করে বিভিন্ন কিছু যে মাপা যায়, গণনা করা যায়, সেগুলো আমরা নেক্সট অংশে দেখব। এখন আপাতত এখন পর্যন্ত যে ফর্মুলাগুলো দিয়েছি আগে সেগুলো মাথায় আছে কিনা বলো, কারণ আমরা ওই অংশে ঢুকার আগে আমরা চিন্তা করব নেক্সট দিন তোমাদেরকে প্র্যাকটিস শিট দিয়ে দিব। এখনও দুই একটা আগে দেখাবো যে কীভাবে সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি নেক্সট দিন প্র্যাকটিস শিট দিয়ে দিব। ফার্স্ট অংশের এখন পর্যন্ত যা পড়ছে সেগুলো আমরা আগে প্র্যাকটিস করে ফেলবো, করে ফেলার পরে তারপরে ওগুলোর স্পেশালাইজড যে ইউজ অ্যান্ড সূত্রগুলো আছে সেগুলো করবো, ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই না যে এখান থেকে প্রশ্ন আসে না, দুইটা পার্ট থেকে প্রশ্ন আসে, কিন্তু লাস্টের পার্ট থেকে একটু বেশি আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, চলো স্যার আমরা দুই একটা ব্যবহার দেখব। আশা করি তোমাদের মনে আছে এই সরল দোলন গতির স্মরণের সমীকরণ মনে আছে, বেগের সমীকরণ মনে আছে, ত্বরণেরটা সর্বোচ্চ স্মরণ, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ মনে আছে। তারপরে কি দিছি? তারপরে দিছি হচ্ছে তোমাদের ওমেগা যে থেকে পর্যায়কালের সূত্রটা দিছিলাম, টুয়াইস পাই রুট ওভার কি দিছি? m/k, টুয়াইস পাই রুট ওভার m/k, টিটা মনে আছে। তারপরে আজকে শক্তি দুইটা আলোচনা করছি, সেই সূত্রগুলা, এরকম কিছু ফর্মুলাগুলো আছে। বেগের স্মরণের মাধ্যমে বেগের একটা ফর্মুলা ছিল ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর স্মরণের মাধ্যমে ত্বরণের একটা সমীকরণ ছিল মাইনাস ওমেগা স্কোয়ার x, এটা একটা ছিল, এ ত্বরণ ইকুয়াল টু। এরকম যে ফর্মুলাগুলো যা দিছি সবগুলো একটু তোমাদের মনে রাখা লাগবে, এবং এখানে বিভিন্ন রাশি সম্পর্কে পরিচয় করাই দিছি, সেইগুলো একটু তোমরা মাথায় রাখবা। তা ওগুলো মাথায় রাখতে পারলে আমাদের মোটামুটি প্রবলেম অনেকাংশে হয়ে আসবে। ওকে, সো একটা প্রবলেম আমরা করি, যেমন এখানে আসলে চলো একটা প্রবলেম আমরা আজকে করার মাধ্যমে কিভাবে প্রশ্ন আসতে পারে এই অংশ থেকে তা দেখে ফেলবো।
দেখো স্যার, আমাদেরকে একটা সমীকরণ দিয়েছে হচ্ছে স্যার এক্স স্কোয়ার না এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমীকরণ দিয়ে দিছে। বলছে এখানে আদি সরণ 3 সেন্টিমিটার, বিস্তার বলছে কত স্যার? বিস্তার বলে দিছে স্যার 10 সেন্টিমিটার এবং পর্যায়কাল বলছে স্যার 20 সেকেন্ড। এই সকল জিনিসপাতি আমাদেরকে বলে দিছে আদি দশার মান নির্ণয় করো। এটা আমাদের মাদ্রাসা বোর্ডে আসা প্রশ্ন 2017 সালে। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডে আসা একটা প্রশ্ন, আদি দশার মান কত সেটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। আদি দশা কি তোমরা চিনো তো? ওই যে আমাদের স্যার ডেল্টাটা যে আছে, এই ডেল্টাটা হচ্ছে তোমার আদি দশা। লিখছো স্যার? ওকে, তো এটার জন্য আমরা আদি দশাটা করে ফেলে। চলো স্যার, দুইটা সিকিউ দেখবো। প্রবলেমের যে অংশগুলো বোঝার জন্য, সূত্রগুলোকে প্রয়োগ করার জন্য আমরা দুইটা সিকিউ দেখবো। একটা সিকিউ হচ্ছে এইটা, এখানে স্যার আমাকে কি দেওয়া আছে? আদি সরণ দিয়ে দিছে। এই কাজটা সবসময় করে স্যার, আদি সরণ যখন দেওয়া থাকে তার মানে কি? তার মানে স্টার্ট হওয়ার সময় একটা সরণে আছে, অর্থাৎ স্টার্টটা আমাদের অপটিমাম অবস্থা বা স্বাভাবিক অবস্থা, যেটা সাম্যাবস্থা আছে স্যার, সাম্যাবস্থা থেকে স্টার্ট না হয়ে একটু পরে থেকে স্টার্ট হয়েছে স্যার। এইখান থেকে আমার সমীকরণটা স্টার্ট হয়েছে, এইখান থেকে হয়েছে এটা রাউন্ডিং করে আসতেছে। ঠিক আছে স্যার? সেই স্টার্টটা যখন একটু শিফট হয়ে চলে গেছে, সাম্যাবস্থা থেকে একটু সরে গেছে, তখন আমাদের কি ঘটনা ঘটতেছে তাই আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে স্যার? তো তাহলে আসো স্যার, আমরা সরণের সমীকরণ তো অলরেডি জানি, উপরে তো দেওয়া আছে, সরণ দেওয়া আছে স্যার, বিস্তার দেওয়া আছে। বিস্তারকে এটা আমরা ক্যাপিটাল স্মলে আসলে লিখছে, উদ্দীপকে দেওয়া আছে, আমাদের কিছু করার নেই, বাট বেসিক্যালি এটা আমাদেরকে বিস্তার বোঝাচ্ছে, সেটা আমরা জানি, ঠিক না? এই চেহারা দেখলে আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা চলো আসলে লিখি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানের মধ্যে ভ্যালু বসাবো, মানে আমরা সলিউশন করতেছি। তাহলে এক্স এর ভ্যালু আমাদেরকে কত দিচ্ছে? 3 সেন্টিমিটার বলে দিচ্ছে স্যার। আদি অবস্থায় সরণ কত বলে দিচ্ছে? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই 0.03 পাবো। বিস্তার 10 সেন্টিমিটার, তাহলে 0.1 পাবো স্যার। সাইন, এবার তোমরা কি করবে জানো? আদি সরণ আদি দশার মধ্যে সম্পর্ক হচ্ছে আদি মানে স্টার্ট যেখানে হয়েছে, যেখানে সূচনা, আদি হয় সূচনা থেকে যদি করো তাহলে সময়ের মান কত আসবে? 0 আসবে। সূচনা বিন্দুতে সময় 0, তাহলে এখানে আমরা ওমেগা ইন্টু 0 করবো প্লাস ডেল্টা করব। ঠিক আছে বাচ্চারা? ডেল্টা করব। আমি এখানে স্যার এক্স এর ভ্যালুর হিসাবগুলো পাশে করে এখানে দিয়ে দেখাচ্ছি না, এখানে দিয়ে তোমরা 3 সেন্টিমিটারকে 0.3 মিটার, বিস্তারকে তোমরা যে পরিবর্তন করো সেই পরিবর্তনগুলো করে দেখাবা। ঠিক আছে স্যার?
এগুলো তোমরা এখানে বসে করে দেখাবা। সময় এখানে আমাদের কি আসবে 0 সেকেন্ড চলে আসবে স্যার, সময় এখানে আমাদের চলে আসবে 0 সেকেন্ড। এইবারে তোমার আর কোনো কিছু কাজ আসবে না, এখানে কোনো দরকার নেই। তোমরা বলতে পারো স্যার পর্যায়কাল থেকে ওমেগাটা একটু বের করে দেখি স্যার, দরকার নাই স্যার, আমাদের ওমেগা বের করে কোনো প্রয়োজন নেই, কারণ এটা শূন্যর সাথে গুণ হলে এটা শূন্য হয়ে যায়, পর্যায়কাল বের করার দরকার আছে নাই। তো তাহলে পর্যায়কাল থেকে ওমেগা বের করার দরকার নাই। তাহলে আমরা এখানে পাবো কত স্যার, 0.3 পাচ্ছি নাকি স্যার? 0.1 দিয়ে ভাগ করলে ইকুয়ালটা আমরা কত পাবো, সাইন ডেল্টা। সুতরাং ডেল্টা ইকুয়ালটা কি পাবো, সাইন ইনভার্স 0.3, সাইন ইনভার্স 0.3। বাচ্চারা এটা রেডিয়ানে প্রকাশ করবা, মনে রাখবা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় আমি আবার বলতেছি, এই স্পেসিফিক চ্যাপ্টারের সরণ বেগ ত্বরণের অঙ্কগুলো করার সময় তোমরা অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাবা, ঠিক আছে স্যার? অনেকে বলে যে কি এই স্পেসিফিক অঙ্কটা, এই অঙ্কটাতে রেডিয়ান না করলেও চলবে, ওইটাতে না করলেও চলবে, ওইটাতে করলে চলবে, এত কিছু তোমরা মাথায় নিবে না। তোমরা মাথায় নিবা কি, তোমরা মাথায় নিবা হইলো এই অঙ্কগুলো করতেছ অলওয়েজ রেডিয়ানে নিয়ে যাবা, ঠিক আছে? অলওয়েজ রেডিয়ান মোডে, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে রেডিয়ান নিয়ে যাও, নিয়ে গিয়ে বসাও। যদিও এটাতে লাগে না, কিন্তু অভ্যস্ত করে ফেলতেছি, এক এক সময় এক একটা বলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, তাই আমি বলতেছি সবসময় রেডিয়ানে করো, আনসারটা রেডিয়ানে বের হবে আর কি। কোণের মানটা কত আসছে, 0.3046 রেডিয়ান, ঠিক আছে? তা তোমরা চাইলে হ্যাঁ এটুকুই রাখো, রেডিয়ান এভাবে লিখো। এটাকে তোমরা ডিগ্রিতে ট্রান্সফার করে পরে নিয়ে যেতে পারো মাল্টিপ্লাই করে, কিন্তু আমি সবসময় বলবো আনসার ক্যালকুলেটর করার সময় রেডিয়ানে করবা, তাহলে টেনশন ছাড়া ক্যালকুলেটর করার সময় রেডিয়ানে করবা। কারণ এটা যেহেতু একটা অ্যাঙ্গেল, এটার ভ্যালুটা আমার কি আসছে, রেডিয়ান ইউনিটে আসছে, যেহেতু তুমি ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে গেছো, এবার সেটাকে তুমি ডিগ্রিতে ট্রান্সফর্ম করে নিয়ে আসলে একটা ভ্যালু পেয়ে যাবা। ডিগ্রিতে নিয়ে গেলে কত আসে, 17.45, সাবাস, 17.45 ডিগ্রি, বাস শেষ আনসার। যেটা খুশি সেটা দিতে পারো, রেডিয়ানে রাখলে কোনো প্রবলেম। বুঝি নাই? হ্যাঁ মান বৃত্ত দিয়ে দেখাইলাম ওইটাই, দশা সবসময় আদি দশা, দশা কিন্তু একটা অ্যাঙ্গেল, মান বৃত্ত দিয়ে যে দেখাইছিলাম ওইটাই, ওই অ্যাঙ্গেলটাই আসছে। দশা কিন্তু ওই পয়েন্টের সাথে করসপন্ডিং মানবৃত্তর বিন্দুটা কত ডিগ্রি ঘুরে গেছে, বাস। একটা যশোর বোর্ড 19 সালের প্রবলেমটা দেখবো, দ্রুত ঝটপট তুলে ফেলছে এটা। হ্যাঁ আদিসরণ বসাইলে টি শূন্য বসবে, আদিসরণ আদি দশার সময় টি শূন্য, এটা একেবারে মুখস্থ করে ফেলো। আদিসরণ আদি দশার সময় টি শূন্য, বা সূচনা বিন্দু সূচনা দশা যদি তোমাদেরকে বলা হয়। এবারে একটু ঝটপট কোয়েশ্চেনটা তুলতে হবে স্যার, একটু 5 মিনিট, আজকে একটু সময় বেশি নিব, প্রশ্নটা একটু সলভ করে ফেলি। বসাও, লিখো। একটা স্প্রিং আছে এখানের মধ্যে, দেখো এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা একটা বস্তু তলের মধ্যে এরকম করে, এখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটাকে একটু 4 সেন্টিমিটার এখানে সামনে টেনে, এই যে এদিকে 4 সেন্টিমিটার সামনে টেনে, বস্তুটার ভর দেওয়া আছে হচ্ছে তোমার 1.5 কেজি। এটার স্প্রিংয়ের কে এর মান বলে দিচ্ছে, কে ইকুয়াল টু বলছে 1000 নিউটন পার মিটার। ঘর্ষণহীন অনুভূমিক তলে স্প্রিংটি 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি না স্প্রিংটি আর যায় না, করে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হলো। এখানে স্যার নাম্বার 1 প্রশ্ন, যেটা গ নাম্বার আসছে, স্প্রিং এর কম্পাঙ্ক হিসাব করো।
বা সৃষ্ট কম্পাঙ্ক। সৃষ্ট কম্পাঙ্ক হিসাব করো। এরপরের প্রশ্নটা বলছে কি, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, গাণিতিক, তোমরা গ্রাফ পড়লে 2 হাত দূরে চলে যাও, এটা একটা গ্রাফ আঁকতে বলছে। গাণিতিক বিশ্লেষণ সহ উদ্দীপকের তথ্য হতে বেগ বনাম সময় লেখচিত্র প্রদর্শন করো। ঠিক আছে, এইটা হলো টোটালি আমাদের প্রশ্নটা। হ্যাঁ, হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো এই প্রশ্নটা একটু চলো আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে একেবারে শুরুতে সৃষ্ট কম্পাঙ্ক বের করতে বলছে। কম্পাঙ্ক বের করার জন্য আমাদের পর্যায়কাল ভাইয়া বের করা লাগবে। এই ক্ষেত্রে আমরা স্যার আমাদেরকে কে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এম দেওয়া আছে। কে এম থেকে আমরা ওমেগা বের করতে পারি। হ্যাঁ, ডিরেক্ট সূত্র ছাড়া তো অবশ্যই কম্পাঙ্ক করে ফেলতে পারবা। অনেকে এটা পারবা না, তাদের জন্য বলছি ওমেগা স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, কে বাই এম পড়ছিলাম না। এখান থেকে ওমেগা বের হবে, ওমেগা থেকে এফ বের হবে। মনে রাখবা একটা কথা অলওয়েজ মনে রাখবা, সেটা হচ্ছে ওমেগা টি এফ। একটা জানলে আরেকটা জানি, একটা জানলে আরেকটা বের করে ফেলা যায়। 3 জনের যে কোনো একটা জানো, বাকিদেরকে বের করে ফেলা যাবে। 3 জনের যে কোনো একজন জানো, বাকিদের বের করে ফেলা যাবে। এখানে আমরা জানি ওমেগা বের করা খুব সিম্পল, সেখান থেকে এফ বের করে ফেলতে পারবো। অথবা তোমরা যদি একটু বুদ্ধিমান হও তাহলে একেবারে এফ এর একটা ফর্মুলা তোমাদেরকে দিয়ে দিছি, সেই ফর্মুলা দিয়ে তোমরা করে ফেলতে পারবা। এফ এর ফর্মুলাটা কি ছিল, 1/2 পাই √2 কে বাই এম, নাকি স্যার? হ্যাঁ, বসাই দাও তো স্যার। 1/2 পাই এর ভ্যালু বসাই দিবা এখানের মধ্যে ক্যালকুলেটরে। কে এর মান কত, কে এর মান এখানে কত, 1000। ভর এম এর মান কত বসাবা, 1.5। সব বসিয়ে আনসার বের করে ফেলো, কম্পাঙ্ক চলে আসবে। 4.11 হার্টজ। 4.11 হার্টজ। পাইয়ের ভ্যালু অলওয়েজ পাই। পাইয়ের ভ্যালু অলওয়েজ পাই। আর এই চ্যাপ্টার সবই তো রেডিয়ান। আচ্ছা, তোমরা যে ডিগ্রিতে পাই ইকুয়াল টু 180 লিখে, এটা ভুল কথা। এটা আসলে হচ্ছে তোমার পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, সেটা বুঝাও যে। ঠিক আছে, তো পাইয়ের ভ্যালু অলওয়েজ 3.1416। তোমরা বাচ্চাকাল থেকে এটা ভুল একটা তথ্য পড়ে আসছো, পাই মানে 180 হয় না স্যার। এটা আসলে বোঝাচ্ছে পাই রেডিয়ানকে তুমি 180 ডিগ্রিতে নিয়ে যাচ্ছ। এটা ছাড়া বাকি জায়গায় সব জায়গাতে তোমার পাইয়ের মান 3.1416। ঠিক আছে, সো তাহলে তোমরা 3.1416 বসাবা। পাইয়ের ভ্যালু কোনো জায়গায় 180 নাই, এটা ভুল কথা। যে কোনো জায়গায় পাই রেডিয়ানকে যখন তুমি ডিগ্রিতে নিয়ে যাচ্ছ, সরাসরি 180 ডিগ্রিতে নিয়ে যাচ্ছ, ওইটা অন্য হিসাব। তো এবারে পুরা গাণিতিক বিশ্লেষণ করে আমাদের কি করতে হবে, বেগ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করতে হবে। সো বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের বেগের সমীকরণটা করে নিয়ে আসতে হবে। এখান থেকে বেগের সমীকরণ আমাদের করে নিয়ে আসতে হবে স্যার। ঠিক আছে, তো বেগের সমীকরণ এবং আমরা সবকিছু করে নিয়ে আসবো। এই গ্রাফটা আঁকার জন্য আমাদের কি কি লাগে তোমাদেরকে একটু আমি খণ্ডকালীন সবকিছু বুঝাই দিই।
সবার প্রথমে আমরা এইখান থেকে এখান থেকে ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করা শিখতে হবে। এদিকে তাকাও স্যার, আমাদের 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়েছে স্যার। তাহলে একটা বস্তুকে যদি 4 সেন্টিমিটার টেনে নিয়ে ছেড়ে দিই, যতটুকু সাম্যাবস্থা থেকে যতটুকু এনে ছেড়ে দেওয়া হলো, সাম্যাবস্থা থেকে যতটুকু টেনে এনে ছেড়ে দেওয়া হলো, ওইটুকুই তার বিস্তার। সে তার চেয়ে বেশি বিস্তারে যেতে পারবে না। তাকে যতটুকু টেনে এনে ছেড়ে দিব, লাগলে কম হবে যদি ঘর্ষণ থাকতো। কিন্তু এখানে বলছে একটা ঘর্ষণহীন তল, তার মানে কোনো এনার্জি লস হচ্ছে না। তাহলে এটা যতটুকু টেনে ছেড়ে দিলাম ততটুকুতে সে আপ ডাউন করতে থাকবে। তাহলে এখানে আমরা কিছু ইনফরমেশন, এখানে আমরা কি বলতে পারি, বিস্তার এ ইকুয়াল টু কত পেলাম, 4 সেন্টিমিটার পাইলাম, হুইচ ইজ 0.04 মিটার, রাইট। বিস্তার পেয়ে গেছি আমরা, ক্লিয়ার। তারপরে আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা, এই বাচ্চারা কথা বলো না, কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করে ফেলবো। কেমনে বের করে ফেলবো, √k ডিভাইডেড বাই m, √k ডিভাইডেড বাই m। তোমরা এটা জানো, এটা হচ্ছে 1000 ডিভাইডেড বাই 1.5, যা আসে তা। কি আসে বলো, কিছু বলে না। 25.819 মানে 82, হ্যাঁ 82 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক হয়ে গেছে। তারপরে পর্যায়কাল লিখতে হবে। পর্যায়কাল ইকুয়াল টু কি হবে, তোমরা একেবারে সরাসরি এখান থেকে করে ফেলো। দুইটা ভাবে করতে পারো, ফ্রিকোয়েন্সি থেকে করে আসতে পারো, অথবা 2 পাই ডিভাইডেড বাই ওমেগা লিখে ফেলো। 2 পাই কে ওমেগা দিয়ে ভাগ করো। জিরো পয়েন্ট কত আসছে, 2 পাই ডিভাইডেড বাই 25.82, 243 সেকেন্ড। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাছে কম বেশি সবকিছু চলে আসছে। তা এখন আমরা বেগের সমীকরণ, আদি দশা নিয়ে একটা কথা আছে বাচ্চারা। আদি দশা কোনটা বসাবো, একটু খেয়াল করো, এই সবাই খেয়াল করো। আমরা সর্বোচ্চ অবস্থায় এনে ছেড়ে দিচ্ছি না, এটাকে স্টার্ট করতেছি কোন জায়গায়, সাম্যাবস্থায়। স্টার্ট করতেছি কোথায়, সর্বোচ্চ অবস্থায়। নুসাইবা বলে স্টার্ট করতেছি কোথায়, সাম্যাবস্থায় স্টার্ট করতে না সর্বোচ্চ অবস্থায়। কেমনে না, আমরা স্টার্ট করতেছি, ঘটনা পড়তে হবে। গল্প করলে ঘটনা পড়তে পারবে না, গল্প করতে নিয়ত করছি, তারপরে গল্প করে দেখো। আমরা এটাকে প্রসারিত করে ছেড়ে দিচ্ছি, তখন থেকে সবকিছু স্টার্ট হয়েছে, ঘটনাটা স্টার্ট হয়েছে। তো ছেড়ে দেওয়ার সময় আমরা কোন জায়গায় একে ছাড়লাম, সর্বোচ্চ অবস্থায় ছেড়ে দিচ্ছি না স্যার। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্টটা কোথায়, সাম্যাবস্থায় নাকি সর্বোচ্চ অবস্থায়? সর্বোচ্চ অবস্থায়। আমাদের স্টার্টিং পয়েন্টটা সর্বোচ্চ অবস্থায়। আমি মনে তোমাদেরকে এটা বোর্ড নেম বলি নাই, বোর্ড ছিল হচ্ছে তোমাদের যশোর বোর্ড 19। এটা হচ্ছে যশোর বোর্ড 19। দেখো, যশোর বোর্ড 2019। সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কথা বলেন এই জন্য। আদি দশা তাহলে কি হবে, সর্বোচ্চ অবস্থায়। দশা হইল সর্বোচ্চ অবস্থায় হচ্ছে তোমার π/2, প্রথম সর্বোচ্চ অবস্থায় π/2। তাহলে আমরা ডানে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, এখানে π/2, তারপরে এখানে আমাদের এভাবে হয়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছি নাকি পারি নাই? তাহলে এইটা π/2 যাবে, আবার ফেরত আসলে π/2 জিরো হয়ে যাবে স্যার, মানে অর্থাৎ তোমাদের দশা হিসেবে হয়ে যাবে হচ্ছে তোমার স্মরণ জিরো হয়ে যাবে, কিন্তু দশা হয়ে যাবে পাই, তারপরে আসবে 3π/2, তারপরে আসবে 2π। বুঝতে পারছো? টোটাল একটা সার্কুলার গিয়ে ঘুরে আসলে 2π হয় না আমাদের? ওইভাবে মনে থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে আমরা কখনো যদি এভাবে টেনে নিয়ে ছেড়ে দিই, আদি দশা কত পাবো, π/2 পাবো। তাহলে আমরা বেগের সমীকরণ কত পাচ্ছি? সুতরাং বেগের সমীকরণ আমরা লিখে ফেলতে পারবো এখন। এটাই জন্য বুঝতে হয় স্যার, বারবার বলতেছি, ঘটনাগুলো দেখে দেখে বুঝতে হয়। একবার প্রশ্ন দিয়েছি তাহলে তোমাদের করতে হবে। সো বেগের সমীকরণ v ইকুয়াল টু আমরা কি লিখবো, ওমেগা এ। ওমেগার ভ্যালু হচ্ছে তোমার 25.82 × 0.04 গুণ করো।
এই যে ওমেগা ইন্টু এ আমরা আগে লিখে ফেলি ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, নাকি স্যার? ওমেগা টি প্লাস ডেল্টা না মাইনাস ডেল্টা? প্লাস ডেল্টা, প্লাস ডেল্টা, হ্যাঁ। এই লিখছো? তাহলে এখানে ভ্যালুগুলো গুণ করে দাও, ওমেগা ইন্টু এ গুণ করো 1.000328 0328 cos 25.82 t প্লাস পাই বাই 2। বুঝছো স্যার? এটাই হলো আমাদের কি বেগের সমীকরণ। কথা কি বুঝতে পারছি নাকি পারে নাই? তারপরে তোমাদের কাজ কি জানো? তোমরা একেবারে সহজ করে তোমরা কয়েকটা পয়েন্টের জন্য নিবা স্যার, এখানের মধ্যে গ্রাফ আঁকার জন্য কয়েকটা তোমার পয়েন্ট নিতে হবে। গ্রাফ আমরা বাচ্চাকাল থেকে এঁকে আসতেছি, তোমরা বাচ্চাকাল থেকে আসছো কিনা আমি জানি না, 9-10 থেকে গ্রাফ আঁকতে হলে আমাদের একটা চার্ট আঁকতে হয় আগে, ঠিক না স্যার? গ্রাফ আঁকতে হলে চার্ট আঁকতে হয়। এটুকু তুলে নিচ্ছে কিনা বলো? সবাই তুলে নিচ্ছে এতটুকু? তো এতটুকু যদি হয়ে যায় আমরা সবকিছু রেডি করে নিয়ে আসছি, পর্যায়কালটা কেন রেডি করছি একটু পরে বুঝতে পারবা। এটা যদি থাকে এরকম কেসে আমরা গ্রাফ আঁকার সময় একটা চার্ট বানাবো, চার্টের মধ্যে বিভিন্ন ভ্যালুগুলো বসাবো। তো ভ্যালুগুলো বসাতে গেলে এক পাশে বসবে আমাদের টি আর এক পাশে বসবে আমাদের ভি। তাহলে টিভি এর জন্য আমি তোমাদেরকে বলে দিই, তোমরা বেশি ভ্যালু আনতে চাইলে t/8 থেকে করে আসতে পারো। একটা t/8 এর জন্য নিবা, একটা t/4 এর জন্য নিবা, তারপরে হচ্ছে তোমার t/ কত স্যার 2 এর জন্য নিবা স্যার, তারপরে কি টি এর জন্য নিবা স্যার। ও আচ্ছা হ্যাঁ 3t/2 একটা বাদ গেছে না? সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য করবা। আমি মনে হয় ভুল করতেছি, একটু দাঁড়াও। এখানে মনে হয় আমাদের t/2 3t/8 এভাবে করে করে আঁকাও। এরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য এগুলোকে করব, ঠিক আছে স্যার? আমি উল্টা করতেছি, জিরো থেকে স্টার্ট করা। জিরো একটা ভ্যালু নিয়ে নেই এখানের মধ্যে, হ্যাঁ হ্যাঁ জিরো একটা ভ্যালু নিয়ে নিবা তাইলে হয়ে যাবে। জিরো একটা ভ্যালু নিয়ে নেবা তাইলে হয়ে যাবে। এরকম বেশ কয়েকটা পয়েন্ট নিবা, পয়েন্ট যত বেশি নিবা তত ভালো হবে তোমার। ক্যালকুলেটরের মধ্যে তোমরা ফাংশন বসাই ফেলবা, ফাংশনটা বসাই নিবা, তারপরে ক্যালকুলেট নামে একটা বাটন আছে, ঠিক আছে না? এখানে এবার টি এর বিভিন্ন মান বসাবা, ঠিক আছে? তো এগুলোকে আমি ভ্যালু বসানোটা তোমাদেরকে শিখিয়ে দিব, যারা যারা পারবে না আমাকে বলবা, যে শিখিয়ে দিব। তাহলে আমরা এখানের মধ্যে পাবো হচ্ছে এবারে t/2, তারপরে পাবো হচ্ছে স্যার আমরা 5t/8, এই যে ক্লাসে ছেড়ে দিচ্ছি, তারপরে 3t/4, এরকম করে করে আমরা সামনে আগাবো আর কি স্যার। এরকম করে করে আরেকটু দাঁড়াও 1 মিনিট, শেষের দিকে আমরা আরো পাবো হচ্ছে তোমার কত 6টা 7টা 70/4 না 70/8 লাস্টে পাবো টি। এই কয়টা ভ্যালু? কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। মাঝখানে মানে একটা জিরো নিতে ভুলে গেছে, জিরোর জন্য তো একটা ভ্যালু অবশ্যই আসবে এখানে। কম নিয়েও করতে পারো তোমরা, অর্ধেক নিয়েও করতে পারো, আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি এখন। তোমরা চাইলে শুধুমাত্র এই ভ্যালুগুলোকে নিয়ে করতে পারো, এইটা একটা একটা স্কিপ করে করতে পারো, এই ভ্যালুগুলোকে নিয়ে করতে পারো। কিন্তু আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি করো মাঝখানে কিছু পয়েন্ট পাবা, গ্রাফটা আঁকাটা সুন্দর হবে, ঠিক আছে? তো এখানে আমার 5টা দিয়ে করতে পারো, সাথে আর 1 2 3 4 মোট 9টা ভ্যালু নিয়ে তোমরা যদি গ্রাফ এঁকে ফেলো তাহলে তোমরা একটা গ্রাফ পেয়ে যাবা, হুইচ ইজ হচ্ছে তোমাদের এখানে বেগের জন্য গ্রাফটা এরকম পাবো। টি এর মান তো তোমাদেরকে একটু আগে করে দেখাইলাম না? এই যে স্যার টি এর মান এখানে কি, এই যে টি এর মান বের করলাম, তো এই জন্যই এটা কাজে আসবে দেখে। গ্রাফ যেভাবে আঁকতে হয় সব বুঝাই দিছি, তোমরা বাসায় গিয়ে আঁকতে পারবা। গ্রাফ পেপারের মধ্যে বসাইয়ে যখন এখানে ভ্যালুগুলো নিবা তখন এগুলো হয়ে যাবে। যে এই যে দেখো স্যার t/8 এর জন্য এখানে একটা ভ্যালু পাবা, টি এর জন্য এখানে পাবা, এখানে একটা, আমি অন্য কালারের কলম দিয়ে দেখাই দিই তোমাদেরকে। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে একটা 9, এই 9টা ভ্যালু তোমার এখানের মধ্যে এভাবে বসবে।
এক একটা পয়েন্টের জন্য এভাবে এক একটা ভ্যালু বসে তোমাদের ভ্যালুগুলো চলে আসবে, তো গ্রাফটা এঁকে নিলে এভাবে চলে আসবে। এদিকে আমাদের সময়, এদিকে আমাদের বেগ, বেগ বনাম সময় গ্রাফ হয়ে গেছে। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।